সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্রিয়াপদ ভার এই বিষয়টার উপরে। ভারটা কি, ক্রিয়াপদটা কি, এটা তোমরা সবাই জানো। ক্রিয়াপদটা এটা একটা অপরিহার্য অঙ্গ, বাক্যের অপরিহার্য। এটি ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। ঠিক আছে, অন্য যে কোনো পদ না থাকতে পারে, কিন্তু ক্রিয়াপদ না থাকলে বাক্য গঠিত হবে না। শুধু একটা ক্রিয়াপদ দিয়ে একটা বাক্য হতে পারে। যেমন ধরো যাও, আমি বললাম যাও, হয়ে গেল। ঠিক আছে, আসো, একটি মাত্র পদ এবং সেটা ক্রিয়াপদ, এবং এই ক্রিয়াপদ দিয়ে একটা বাক্য, পূর্ণাঙ্গ বাক্য গঠিত হলো। আমি যেটা বলতে চাচ্ছি সেটি আমি বলতে পারলাম বা বুঝাতে পারলাম। সুতরাং ক্রিয়াপদ হচ্ছে বাক্যের অপরিহার্য অঙ্গ, যে অঙ্গ বাদ দিলে বাক্য হবে না। অন্য যে কোনো পদ না থাকলে ক্রিয়াপদ হতে পারে, বাক্য হতে পারে, কিন্তু ক্রিয়াপদ না থাকলে বাক্য হবে না। ক্রিয়াপদটা হচ্ছে বাক্যের অপরিহার্য অঙ্গ। তো ক্রিয়াপদটা তোমরা সবাই জানো। ক্রিয়াপদ হচ্ছে কাকে বলে? যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন বোঝায়, কোনো কার্য সম্পাদন, যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন বোঝায় সেটি হচ্ছে ক্রিয়াপদ। সেজন্য এটাকে আমরা বলি ডুইং ওয়ার্ড। ডুইং ওয়ার্ড, যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন বোঝায় সেটি হচ্ছে ক্রিয়াপদ। যেমন আমি একটা বাক্য লিখি যে করিম বই পড়ছে। করিম বই পড়ছে, এখানে ক্রিয়াপদটা কোথায়? শেষে, এটি ক্রিয়াপদ। তো এই করিম বই পড়ছে, এটা একটি পূর্ণাঙ্গ বাক্য হলো। ক্রিয়াপদ না থাকলে, করিম বই পড়লে এটি কিন্তু বাক্য হতো না, বা করিম পড়ছে বললে হতো, বই যদি বাদ দিতাম। বা বই পড়ছে, কে পড়ছে একটা প্রশ্ন থাকতো, তারপরও বাক্যের কাজটা মোটামুটি হয়ে যায়। সুতরাং ক্রিয়াপদটা হচ্ছে বাক্যের অপরিহার্য অঙ্গ, এই কথাটা মনে রাখতে হবে। ক্রিয়াপদ কিভাবে গঠিত হয় তোমরা জানো। এই যে ক্রিয়াপদ, এটিকে আমি যদি ভাঙ্গি তাহলে কি পাবো? পর যোগ ছে। এটাকে আমি কি বলছি? এটাকে বলছি ধাতু বা ক্রিয়ামূল। ধাতু বা ক্রিয়ামূল, এটাকে আমরা রুট বলে থাকি, ধাতু বা ক্রিয়ামূল। এরপরে এই যে ছে যুক্ত হলো, এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি, ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। তো সুতরাং ক্রিয়াপদটা গঠিত হয়, ক্রিয়াপদটা গঠিত হবে কিভাবে? ক্রিয়াপদ সমান আমি লিখতে পারি ধাতু প্লাস ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদ সমান হচ্ছে ধাতু প্লাস ক্রিয়া বিভক্তি। এই যে ক্রিয়া বিভক্তি, এটা নির্ভর করে, এটা কি হবে? এটা নির্ভর করে দুটো জিনিসের উপরে। দুটো জিনিস, একটি হচ্ছে যে কি তোমার পার্সন বা পুরুষ, আরেকটা হচ্ছে কাল বা টেন্স। এই দুটো জিনিসের উপরে ক্রিয়াপদটা, বিভক্তিটা কিন্তু নির্ভর করছে। ঠিক আছে, তো এখন আসো, আবার আমরা বলেছি ক্রিয়াপদটা হচ্ছে অপরিহার্য অঙ্গ। মাঝে মধ্যে আমরা এমন কিছু বাক্য দেখে থাকি যেগুলোর মধ্যে আমরা ক্রিয়া খুঁজে পাই না। হ্যাঁ, এগুলোকে আমরা বলি অনুক্ত ক্রিয়া। সেটা কিরকম? যেমন আমি লিখলাম আমার নাম রহিম। আমার নাম রহিম, তাহলে এখানে ক্রিয়াপদ কোথায়? আমার তো ক্রিয়াপদ নয়, নামও ক্রিয়াপদ নয়, রহিমও ক্রিয়াপদ নয়, তাহলে এটি কি বাক্য নয়? অবশ্যই বাক্য। এখানে যে ভার্বটা তুমি জানো, বিভার্বটা, বাংলা যেটাকে আমরা বলি হ, এই যে হ ধাতু থেকে ক্রিয়াপদটা হয়েছে, হ থেকে হওয়া। তা আমার নাম হয় রহিম, আমার নাম হয়, আমরা কিন্তু এটা বলি না। ঠিক আছে, বা তোমার মা কেমন, তোমার মা কেমন আছেন, এটি বুঝাচ্ছে।
তো সুতরাং হ এবং আরেকটা আস, এই দুটো ধাতু থেকে যে ক্রিয়াপদ হয় এগুলো সাধারণ মাঝে মধ্যে বাক্যে উজ্জ থাকে, অনুক্ত থাকে। তার মানে এই নয় যে এটি নাই, এটি অনুপস্থিত, এটা বলা যাবে না। আমার নাম রহিম, হয়, হয়, হ থেকে এসেছে, হটা আমরা ব্যবহার করি না, বিভাগটা। ঠিক আছে, এরপরে খেয়াল করো তোমার, তাহলে এখন আসো ক্রিয়াপদের শ্রেণীটা। আমরা এই ভাব প্রকাশের দিক থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু ক্রিয়াপদকে বিভক্ত করা হয় বা এর ক্লাসিফাই করা হয়। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে দুভাগে ভাগ করা হয়, দুভাগে ভাগ করা হয়। ভাব প্রকাশ মানে অর্থাৎ পূর্ণাঙ্গ মনের ভাবটা প্রকাশ করা, যেই ক্রিয়াপদের মাধ্যমে এই পূর্ণাঙ্গ ভাবটা প্রকাশ পাবে সেটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যেটার মধ্য দিয়ে প্রকাশ পাবে না সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া যেটাকে তোমরা এই ফিনিট ভার্ব আর ফাইনাইট ভার্ব বলে থাকো, আর এটাকে আমরা বলি নন ফিনিট। সমাপিকা ক্রিয়াটা কি? যে ক্রিয়ার মাধ্যমে মনের অভিব্যক্তিটা সম্পূর্ণরূপে প্রকাশ পায় বা বক্তার বক্তব্যটা সম্পূর্ণ হয়, সেই ক্রিয়াটাকে আমরা বলি সমাপিকা ক্রিয়া। পক্ষান্তরে এই যেখানে প্রকাশ পায় না বা বক্তব্যটা অসম্পূর্ণ থেকে যায় সেটি হচ্ছে, সেই ক্রিয়াটাকে বলছি আমি অসমাপিকা ক্রিয়া। যেমন এই সে খাবার খেয়েছে, খেয়েছে, এই খেয়েছেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটি ভাবটা কিন্তু পূর্ণাঙ্গভাবে প্রকাশ পেল, ভাবের পরিসমাপ্তি ঘটল। আর অসমাপিকা ক্রিয়া যদি আমি বলি সে খাবার খেয়ে, আমি দাঁড়িয়ে দিতে পারবো না, এখানে ফুল স্টপ দিতে পারবো না। খাবার খেয়ে কি আরো কিছু যোগ করতে হবে, তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হবে, নতুবা হবে না। এই খেয়ে এটাকে আমি বলছি অসমাপিকা ক্রিয়া, আর খেয়েছে এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। সে খাবার খেয়ে আমি কি বসাতে হবে? পড়তে বসলো, পড়তে বসলো, তাহলে কিন্তু বাক্যের এই অর্থটা পরিসমাপ্তি ঘটল, এটি সুস্পষ্টভাবে অর্থটা বোঝা গেল। ঠিক আছে, অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমরা এই যে এ যুক্ত করলাম, এখানে তে যুক্ত করলাম, কি হতে পারে? এই বিভক্তিগুলো কি হতে পারে অসমাপিকা ক্রিয়া গঠনে? যেমন ইয়া, ইলে, এতে, ইয়া, ইলে, এতে, তে প্রভৃতি যুক্ত হতে পারে। তারপর লেও হতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দিই, যদি কর যদি ধাতু হয়, বলো তুমি করিয়া, করিয়া, করিলে, করতে, হ্যাঁ, করলে প্রভৃতি এরকম হতে পারে। এই ক্রিয়া বিভক্তিগুলি কিন্তু অসমাপিকা ক্রিয়া গঠনে ধাতুর পরে এই ক্রিয়া বিভক্তিগুলো যুক্ত হয়। এখন আসো ক্রিয়াপদের শ্রেণী বিভাজন। ক্রিয়াপদকে কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভাজন করা হয়। একটা বললাম আমি ভাব প্রকাশের দিক থেকে দুভাগে ভাগ করা হয়। আবার আমরা জানি যে এই যে এই তোমার এই ক্রিয়াপদে ওই যে বাক্য হাবাচক নাবাচক এরকম করে দুই ভাগে অস্থিবাচক, নেতিবাচক, নেস্তিবাচক, অস্থিবাচক এই দুই রকম করা হয়। তারপর আবার এই ক্রিয়াপদগুলো কর্মকে গ্রহণ করতে পারে কিনা এই দৃষ্টিকোণ থেকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়, সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, বিকর্মক্রিয়া। তারপরে আবার গঠনগত দিক থেকে কিন্তু কয়েক ভাগ করা হয়। গঠনগত দিক থেকে কেমন? যেমন একক ক্রিয়া, হ্যাঁ, যৌগিক ক্রিয়া,
তারপরে মিশ্র ক্রিয়া, এইভাবে কয়েক ভাগে ভাগ করা হয়। তো আমার বইয়ে মোট তোমাকে দেওয়া হয়েছে এখানে আরেকটা ছক করে, তোমরা দেখেছো 6 ভাগ করে দেওয়া হয়েছে। আমরা সেই ছকে যাব সরাসরি। দেখো, ক্রিয়াকে ভাগ করা হয়েছে 6 ভাগে। 1 নম্বরে লিখেছে সকর্মক, সকর্মক ক্রিয়া। 2 নম্বরে অকর্মক, অকর্মক ক্রিয়া। 3 নম্বরে দ্বিকর্মক ক্রিয়া। 4 নম্বরে প্রযোজক ক্রিয়া। 5 নম্বরে যৌগিক ক্রিয়া এবং 6 নম্বরে লিখেছে মিশ্র ক্রিয়া। ঠিক আছে, এই খেয়াল করে সকর্মক, এই কথা দিয়ে বোঝা যাচ্ছে স কর্মসহ বর্তমান যে ক্রিয়ার মধ্যে কর্ম আছে, অবজেক্ট আছে, সেটি হচ্ছে সকর্মক বা ট্রানজিটিভ। ট্রানজিটিভ যেমন যেমন বলো দেখি, সে কাজটি করলো, কাজটি বা অঙ্কটি লিখলাম আমি, সে অঙ্কটি করলো, অঙ্কটি করলো। ক্রিয়াপদ কি করলো, সাধারণত আমরা কি বা কাকে, ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে প্রশ্ন করি, যে উত্তরটা পাই সেটি হচ্ছে অবজেক্ট বা কর্ম। কি করলো, অঙ্কটি করলো, সুতরাং এটি হলো কর্ম। তাহলে বুঝলাম যে এখানে এই ক্রিয়াপদের কর্ম আছে, সে কারণে এই ক্রিয়াপদটাকে আমি বলবো সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব। এরপরে অকর্মক ক্রিয়া, মানে কর্ম থাকবে না, কর্ম থাকবে না, কর্ম থাকবে না মানে এরকম, যেমন আরেকটা উদাহরণ বলো, করিম কি করলো, দেখলো, কি দেখলো নাই, আমি লিখলাম করিম দেখলো, এখানে এটাই সাবজেক্ট, এটি ভার্ব। তো সুতরাং এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি এই ক্রিয়াপদের কোনো কর্ম নেই, সুতরাং এই ক্রিয়াপদটা হচ্ছে অকর্মক ক্রিয়া বা এটাকে আমরা বলি ইন্ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ অকর্মক ক্রিয়া। আচ্ছা, দ্বিকর্মকটা কি? দ্বি কথার অর্থ দুই, তোমরা জানো যে ক্রিয়ার দুটো কর্ম আছে। যেমন আমি বললাম যে বাবা আমাকে একটি কলম দিলেন, কলম দিলেন, ক্রিয়াপদ। কি দিলেন, এই যে কর্ম কিভাবে এই ফাইন্ড আউট করতে হয়, ক্রিয়াপদকে কি বা কাকে প্রশ্ন করে, কি দিলেন, একটি কলম, কাকে দিলেন, আমাকে দিলেন। তো সুতরাং দুটো কর্ম আছে এখানে। কয়টি কর্ম? দুটো কর্ম। এই সে কারণে এই ক্রিয়াটাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। এটা হচ্ছে ডাই ট্রানজিটিভ, ডাই ট্রানজিটিভ দ্বিকর্মক ক্রিয়া। এখানে খেয়াল করার আছে যে এটি হচ্ছে এই ব্যক্তিবাচক। ব্যক্তিবাচককে আমরা বলবো, ব্যক্তিবাচক হলে তখন সেটাকে আমরা বলি গৌণ কর্ম, গৌণ কর্ম বা ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আর বস্তুবাচক যেটি, সেটি হবে, বস্তুবাচকটা হবে মুখ্য কর্ম, প্রধান কর্ম বা ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এরপরে দেখো প্রযোজক। প্রযোজক, প্রযোজক মানে নিজে না করে অন্যকে দিয়ে করানো, কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করানো, এই কথাটা মাথায় রাখলে চলবে। এটাকে আমরা বলি কজেটিভ, পজিটিভ ভাব। যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন,
এই পড়াচ্ছেন হচ্ছে প্রযোজক ক্রিয়া, পড়াচ্ছেন হচ্ছে প্রযোজক ক্রিয়া, শিক্ষক হচ্ছেন প্রযোজক কর্তা, শিক্ষক হচ্ছেন প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা। আচ্ছা, ছাত্রদের, কাকে পড়াচ্ছেন? ছাত্রদের, সুতরাং এটা নিয়ম মাফিক অবজেক্ট হয়। কাকে পড়াচ্ছেন? ছাত্রদের পড়াচ্ছেন। শিক্ষক নিজে পড়ছেন না, পড়াচ্ছেন, পড়াচ্ছেন। সেই কারণে এটি 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 অবজেক্ট হওয়ার কথা। যুক্তিসঙ্গত যে আমরা যে একটু আগে বললাম যে অবজেক্ট কি করে ফাইন্ড আউট করতে হয়, ভাবকে কি বা কাকে প্রশ্ন করে, তো কাকে পড়াচ্ছেন? ছাত্রদের। এই যে এই প্রযোজক ক্রিয়ার কর্মটা হয়ে যায়, তখন এই কর্মটাকে আমরা বলি প্রযোজ্যকর্তা, প্রযোজ্যকর্তা, প্রযোজ্যকর্তা। প্রযোজককর্তা যাকে দিয়ে কাজটা করান সেটি হচ্ছে প্রযোজ্যকর্তা। কর্ম না হয়ে এখানে আমরা প্রযোজ্যকর্তা বলি। আর এটি হচ্ছে প্রযোজক এই ক্রিয়া। এটাকে সংস্কৃততে বলা হয় নিযন্ত, নিযন্ত ক্রিয়া। ঠিক আছে, এরপরে দেখো 5 নাম্বার যৌগিক। যৌগিক ক্রিয়াটা কি? যৌগিক ক্রিয়াটাকে আমরা বলি কম্পাউন্ড ভার্ব। যৌগিক ক্রিয়াটা হচ্ছে তোমার অসমাপিকা। একটু আগে আমরা পড়েছি অসমাপিকা, যেটাকে আমি নন ফিনিট বললাম, প্লাস সমাপিকা ইজ ইকুয়াল টু যৌগিক ক্রিয়া। অসমাপিকা প্লাস সমাপিকা এভাবে হবে। যেমন দেখো, ঘটনাটা শুনে রাখো, ঘটনাটা শুনে রাখো। এই যে শুনে, এটি হচ্ছে অসমাপিকা নন ফিনিট, আর রাখোটা সমাপিকা। দুটো মিলে একসাথে হচ্ছে যৌগিক ক্রিয়া বা কম্পাউন্ড। তো তোমরা এখানে তোমাদের বইয়ে কিন্তু যৌগিক ক্রিয়ার কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এরকম কিছু উদাহরণ দেওয়া আছে, এবং এখান থেকে পরীক্ষা কিন্তু আসে। যেমন শুনে রাখো, ঘটনাটা শুনে রাখো, এটা বলা হচ্ছে তাগিদ অর্থে। তারপরে সাইরেন বেজে উঠলো আকস্মিকতা অর্থে। তারপরে দেওয়া আছে তোমার এখন যেতে পারো অনুমোদন অর্থে। এভাবে 5-6টা এখানে বাক্য দেয়া আছে, কোনটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় আসে। এরপরে দেখো মিশ্র ক্রিয়া। এটা মিশ্র ক্রিয়াটা কেমন? মিশ্র ক্রিয়াটা বোর্ডটা একটু তোমরা সংযোগমূলক ধাতু আগে পড়েছ। সংযোগমূলক ধাতু, সংযোগমূলক ধাতু থেকে কিন্তু মিশ্র ক্রিয়া এসেছে। সংযোগমূলক ধাতুটা কি মনে আছে? বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়। ধন্যাত্মক অব্যয়ের পরে এই যে কর, দে, যা, পা, খা প্রভৃতি মৌলিক ধাতু যুক্ত হয়ে যেই ধাতুটা হয় সেটি হচ্ছে সংযোগমূলক ধাতু। বিশেষ্যের পরে একটা মৌলিক ধাতু, বা বিশেষণের পরে একটা মৌলিক ধাতু, বা ধন্যাত্মক অব্যয়ের পরে একটি মৌলিক ধাতু, এরকম এইভাবে যে ধাতুগুলো গঠিত হয় সেটাকে আমরা বলি সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতু থেকে যে ক্রিয়াটা হয় সেটাকে আমরা বলি মিশ্র ক্রিয়া। সংযোগমূলক ধাতু থেকে যে ক্রিয়াটা হয় সেটাকে আমরা বলি মিশ্র ক্রিয়া। যেমন দেখো, আমি বললাম তোমার বই উদাহরণ দেওয়া আছে, আমরা তাজমহল দর্শন করলাম। আমরা তাজমহল দর্শন করলাম। তাহলে এখানে কি ক্রিয়াপদটা এতটুকু। এই দর্শনটা হচ্ছে ভাববাচক বিশেষ্য, নাউন। এরপরে কর, কর হচ্ছে তোমার ধাতু, মৌলিক ধাতু। করের সাথে ওই যে পুরুষ এবং কাল সূচক বিভক্তি, যেটা ফার্স্ট ইনডিফিনিট, ঠিক আছে, সে কারণে আমরার সাথে ওই যে লাভ হলো চলিত রীতিতে, এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তো কর, এটা হচ্ছে মৌলিক ধাতু। দর্শন কর,
এটি হচ্ছে সংযোগমূলক ধাতু। এই সংযোগমূলক ধাতু থেকে মিশ্র ক্রিয়াটা হয়েছে। আমরা দর্শন করলাম, আমরা তাজমহল দর্শন করলাম। তোমাকে দেখে বেশ প্রীত হলাম, প্রীত হলাম। এই প্রীতটা কি? এই প্রীতটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ থেকে হলাম, এটি হচ্ছে তোমার মিশ্র ক্রিয়া। কিংবা আমরা ধন্যাত্মক অব্যয়ের উদাহরণ দিতে পারি যে এই তোমার বই কি লেখা আছে, যেমন আমার মাথা ঝিমঝিম করছে, ঝিমঝিম করছে, ঝিমঝিম ধন্যাত্মক অব্যয়, আমার মাথা ঝিমঝিম করছে, ঝিমঝিম করছে। এই ঝিমঝিমটি হচ্ছে ধন্যাত্মক অব্যয়। এরপরে কর হচ্ছে মৌলিক ধাতু। তো এই ধন্যাত্মক অব্যয় কিংবা অ্যাডজেক্টিভ বা বিশেষণ কিংবা বিশেষ্য বা নাউন, এরপরে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে ধাতুটা হবে সেটি হচ্ছে সংযোগমূলক ধাতু। আর এই সংযোগমূলক ধাতু থেকে যে ক্রিয়াটা হবে সেটি হচ্ছে মিশ্র ক্রিয়া। তো মোটামুটি এই 6 প্রকার হচ্ছে ক্রিয়ার আলোচনা। এরপরে আরো কিছু বিষয় এখানে উত্তর আছে, সেটা আমরা এখন আলোচনা করব। দেখো সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম, যে কর্মটা তোমার একই ধাতু থেকে এসেছে, একই ক্রিয়াপদ থেকে এসেছে। যেমন আমরা বলতে পারি বেশ এক ঘুম ঘুমিয়েছি, ঘুমিয়েছি। লক্ষ্য করো এই যে ক্রিয়াপদ, এটি মূল তোমার ধাতুটা হচ্ছে ঘুম, ঘুমা থেকে। আর কি ঘুমিয়েছি? এক ঘুম। এখানে যে কর্মটা খেয়াল করো, এটা কিন্তু কর্ম, অবজেক্ট। এটা এসেছে কোত্থেকে? ক্রিয়ামূল থেকে, ধাতু থেকে বা ক্রিয়া থেকে বলতে পারি। সেজন্য এটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম। ঠিক একইভাবে তোমার এই মানে এক চমৎকার একটা খেল দেখিয়েছ, খেল খেলেছ, চমৎকার একটা খেল বা চমৎকার একটা খেলা খেলেছ, চমৎকার একটা খেলা খেলেছ, খেলেছ আমি বললাম। তাহলে এই যে খেলাটা, কর্মটা এসেছে ক্রিয়াপদ থেকে। কর্মটা যদি, অবজেক্টটা যদি এই ক্রিয়াপদ থেকে হয়, তাহলে এই কর্মটাকে আমি বলি সমধাতুজ কর্ম বা কগনিটিভ অবজেক্ট। এরপর দেখো নাম ধাতু ও নাম ধাতুর ক্রিয়া। তোমরা নাম ধাতুটা আগে পড়েছ, তুমি ধাতুর প্রকরণ পড়তে গিয়ে তোমার মৌলিক ধাতু, তারপরে এই সাধিত ধাতু এবং সংযোগমূলক ধাতু পড়েছ। তো নাম ধাতু সেখানে পড়েছ যে নাম ধাতুটা হচ্ছে নাম পদের পরে আ প্রত্যয় যুক্ত করে হবে। হ্যাঁ, এই নাম পদের পরে আ যুক্ত হবে, এই বিশেষণ কিংবা ধন্যাত্মক অব্যয়ের পরে আ যুক্ত হয়ে আ। যেমন ব্যাত যোগ আ, বেতা, বেতা। ঠিক একইভাবে ঘুম যোগ আ, ঘুমা, ঘুম যোগ আ, ঘুমা। ধন্যাত্মক অব্যয় কনকন যোগ আ, কনকনা, মানে ব্যথায় আমার দাঁত কনকনাচ্ছে। ঠিক আছে, সেটি হচ্ছে নাম ধাতুর ক্রিয়া, নাম ধাতুর। হাঁটা, হাত থেকে হাঁটা, ঘুম থেকে ঘুমা, ব্যাত থেকে ব্যথা প্রভৃতি। এরপরে দেখো তোমরা একই ক্রিয়াপদ তোমার কখনো সকর্মক আবার কখনো অকর্মক হতে পারে। যেমন দেখা, আমি চোখে দেখি না, আমি চোখে, তোমার বইয়ে লেখা আছে দেখি না, দেখি না। আচ্ছা, আকাশে চাঁদ দেখি না, আকাশে চাঁদ দেখি না। লক্ষ্য করো এখানে এই যে ক্রিয়াপদ দেখি, দেখি একই, এখানে কিন্তু অবজেক্ট আছে, কি দেখি না? চাঁদ। এটি কিন্তু অবজেক্ট, কর্ম আছে এখানে। এখানে কিন্তু কর্ম নেই। কি দেখি না, কাকে দেখি না, এরকম প্রশ্ন করে কিন্তু আমি কোনো উত্তর পাই না। সুতরাং এইখানে একই ক্রিয়াপদ দেখি, প্রথম বাক্যে আমি চোখে দেখি না, এই বাক্যে এটি হচ্ছে অকর্মক ক্রিয়ার উদাহরণ। আবার এই আকাশে চাঁদ দেখি না, এই দেখি না হচ্ছে সকর্মক ক্রিয়ার উদাহরণ। আচ্ছা, এরপরে আসো
আমাদের ক্রিয়ার ভাব নিয়ে কথা বলি। ক্রিয়ার ভাব যেটাকে আমরা মুড বলি। ক্রিয়ার ভাবটা কি? ক্রিয়ার এই ঘটার ধরন বা রীতি, ঘটার ধরন বা রীতি, সেটিকে আমরা বলি ক্রিয়ার ভাব। তোমার বই লেখা আছে ক্রিয়ার ভাব, তুমি দেখতে পাচ্ছ 4 প্রকার। কয় প্রকার? 1 নম্বর বলেছে নির্দেশক ভাব, 4 প্রকার। নির্দেশক ভাব, তারপর হচ্ছে তোমার এই অনুজ্ঞা সূচক, এরপরে আছে তোমার সাপেক্ষ ভাব এবং আকাঙ্ক্ষা প্রকাশক। এটাকে নির্দেশক ভাব, এটাকে বলছি আমরা ইন্ডিকেটিভ মুড, এটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ মুড, এটাকে বলা হচ্ছে সাবজাংটিভ মুড, আর এটি হচ্ছে অপটেটিভ মুড। আচ্ছা, নির্দেশক ভাবটা কি? ক্রিয়ার নির্দেশক ভাব এটি হচ্ছে সহজ কথা, আমি বইয়ের কথা বইয়ে লেখা আছে, আমি সহজ কথায় বলি যে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনো এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো চিনো। হ্যাঁ, বিবৃতিমূলক বাক্য তোমাদের কাছে পরিচিত, আবার এই প্রশ্নসূচক বাক্যগুলো, প্রশ্নবোধক বাক্যগুলো কিন্তু তোমরা জানো। তো সুতরাং যত ধরনের এই অ্যাসার্টিভ এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবে, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্রিয়াপদটা নির্দেশক ভাবটাকে প্রকাশ করে। সহজ কথা। অ্যাসার্টিভের মধ্যে আবার হা বাচক আছে, না বাচক আছে, অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে। ইন্টারোগেটিভে তাই আছে, হা বাচক আছে, না বাচক আছে, যেটাই থাকুক। আচ্ছা, অনুজ্ঞা সূচকের চেনার জন্য যেমন নির্দেশক ভাবের একটা উদাহরণ দাও। যেমন তুমি কোন শ্রেণীতে পড়ো, আমি প্রশ্ন করলাম তুমি কোন শ্রেণীতে পড়ো, এই ক্রিয়ার ভাবটা নির্দেশক ভাব। আমি 10ম শ্রেণীতে পড়ি, এই ক্রিয়ার ভাবটা হচ্ছে, এই বাক্যের ক্রিয়ার ভাবটা হচ্ছে নির্দেশক ভাব। অনুজ্ঞা সূচকটা কেমন হবে? ইম্পারেটিভ কথাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আদেশ, উপদেশ, এই নিষেধ, হ্যাঁ, অনুরোধ, আশীর্বাদ, এই সমস্ত অর্থ যেখানে যে ক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশ পায় সেটাকে আমরা বলি অনুজ্ঞা সূচক। যেমন এইখানে এই জায়গাতে তোমাদের খেয়াল করতে হবে যে এই জায়গাতে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। এখানে অনুজ্ঞা সূচকের মধ্যে তোমার এই যে বর্তমান কাল, ভবিষ্যৎকাল, হ্যাঁ, আদেশ অর্থে, উপদেশ অর্থে, নিষেধ অর্থে, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, যেইগুলো আছে। যেমন খেয়াল করো, অন্যায় কাজ করো না, এটা কোন অর্থে? নিষেধ অর্থে। কোন কাল? এটা বর্তমান কালে। ঠিক একইভাবে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো, এটা কিন্তু উপদেশ। স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো বলেছে। এটা অনেকে আবার ভুল করে থাকে, এই জায়গাতে এটাখানে দাগ দিয়ে রাখো, স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো। রাখবে বলেনি, রাখবে বললে সরাসরি আমরা বুঝতে পারতাম এটা ভবিষ্যৎকাল, উপদেশ অর্থে, কিন্তু এটি উপদেশার্থক, ঠিক আছে, কিন্তু ভবিষ্যৎকালটাকে নির্দেশ করছে। এখান থেকে কিন্তু যে কয়টা বাক্য দেওয়া আছে প্রশ্ন কিন্তু প্রায় আসে। আচ্ছা, এরপর সাপেক্ষ ভাবটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে তিনটা সেন্টেন্স, 4টা সেন্টেন্স দেওয়া আছে। সাপেক্ষ সমান আমি সাবজাংটিভ বলেছি, সাবজাংটিভ কিন্তু অন্য আলোচনা, এটা কন্ডিশনালের মতো অনেকটা। এটা মাথায় রেখে, এই কথাটা তুমি যদি মাথায় রাখো তাহলে মানে তোমার বুঝতে সহজ হবে। মানে একটা ক্রিয়ার সংগঠন অন্য একটা ক্রিয়ার ঘটনার উপর যদি নির্ভর করে, তাহলে নির্ভরশীল ক্রিয়াটাকে বলবো আমি এই ক্রিয়ার মধ্যে সাপেক্ষ ভাবটা প্রকাশ পাচ্ছে। যেমন সে যদি পড়তো
যদি সে পড়তো তবে পাশ করতো, দেয়া আছে না তোমার বলি, যদি সে পড়তো, যদি সে পড়তো তবে পাশ করতো, পাশ করতো। তো এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সম্ভাবনা। এখানে এটা 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 ব্যবহৃত হয়েছে সম্ভাবনা অর্থে। ঠিক একইভাবে তোমার আছে এখানে এই উদ্দেশ্য বোঝাতে, ভালো করে পড়লে সফল হবে, আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না, এটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটি হচ্ছে বোঝা গেল সাপেক্ষ ভাব। এখানে একটু দাগ দিয়ে রাখা হয় যে সাপেক্ষ ভাব থেকে কিন্তু তোমার এই যে এই তিনটা, একটা সম্ভাবনা, একটা উদ্দেশ্য, আর একটা হচ্ছে ইচ্ছা, এই তিনটা অর্থে কিন্তু যে চারটা বাক্য দেওয়া আছে, এই চারটা বাক্য একটু খেয়াল রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। এরপরে সর্বশেষ দেখো আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। আকাঙ্ক্ষা প্রকাশক ভাবটা আমরা অপটেটিভ সেন্টেন্স, যত ধরনের অপটেটিভ সেন্টেন্স তুমি দেখবে, যেমন ধরো মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক, আমরা বলি না এই ইচ্ছা, মনের বক্তা যখন সরাসরি নিজের ইচ্ছা বা প্রার্থনাটা ব্যক্ত করে, তখন সেটার মধ্যে, সেই ক্রিয়ার মধ্যে আকাঙ্ক্ষাটা প্রকাশ পায়। যেমন আল্লাহ তার উপর রহম করুক, আমি বললাম, হ্যাঁ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, ঠিক আছে, তুমি পরীক্ষায় প্রথম হও, পরীক্ষায় পাশ করো, ভালো মানুষ হও, এই যে মনের ইচ্ছাগুলো প্রকাশ করি আমরা যে বাক্যের মধ্য দিয়ে, সে বাক্যে ক্রিয়াপদটা আকাঙ্ক্ষা বা ইচ্ছাটা ব্যক্ত করে, প্রকাশ করে। সুতরাং অপটেটিভ সেন্টেন্স দেখলেই তোমরা বুঝে নেবে যে ওই বাক্যের ক্রিয়াপদে আকাঙ্ক্ষা প্রকাশটা পাচ্ছে। ঠিক আছে, যেমন এখানে বই কিছু উদাহরণ দেওয়া আছে, সে যা হয় হোক, বৃষ্টি আসে আসুক, তার মঙ্গল হোক, প্রভৃতি। তো এই হচ্ছে আমাদের ক্রিয়াপদের উপর আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।